একটি স্বপ্ন, অধ্যবসায়ের সাথে কঠোর পরিশ্রম, নিষ্ঠার সাথে সততা, অতঃপর সফলতা। এই সফলতায় সিক্ত স্বজনদের যাপিত জীবন নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি মাই টিভির সাপ্তাহিক আয়োজন কেরিয়ার রিলেটেড প্রোগ্রাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী, প্যাসিফিক A1 গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব SM হাসানুজ্জামান। জনাব হাসানুজ্জামান, মাই টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি মাই টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মাই টিভি পরিবারকে এবং আপনাদের এই টার্নিং পয়েন্ট অনুষ্ঠানকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শুরুতেই চলুন আমরা দেখে আসি আজকের অতিথির বাল্যকাল এবং শিক্ষা জীবন সম্পর্কে একটি প্রতিবেদন। SM হাসানুজ্জামান জন্মগ্রহণ করেন 1978 সালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামে। ছোটবেলা থেকেই হাসানুজ্জামান ছিলেন অত্যন্ত চঞ্চল ও মেধাবী। যে কোনো বিষয় জানার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তার স্কুল জীবন শুরু হয় জীবননগর থানা পাইলট হাই স্কুলে। সেখান থেকে SSC পাশ করে ভর্তি হন জীবননগর ডিগ্রি কলেজে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে BSS ডিগ্রি লাভ করেন। জনাব হাসানুজ্জামান, আপনি শিকড় থেকে শিখরে, অর্থাৎ বলতে চাচ্ছি আপনি ছোটকাল থেকে আজকে একটা পর্যায়ে এসছেন। তো মানুষের জীবনে বাল্যকালটাই হচ্ছে একটা বীজ বোনার সময়। আপনার বাল্যক জীবনের বা বাল্যকালের এমন কি কোনো ঘটনা আছে যা আপনাকে আজও আন্দোলিত করে বা অনুপ্রাণিত করে? হ্যাঁ, অনেক ঘটনাই তো জীবনে আছে। বাল্যকালের অনেক স্মৃতি মানুষকে নাড়া দেয়, মানুষের জীবনকে নাড়া দেয়। তো আসলে আমার বাল্যকালটা কেটেছে অনেক কঠিন, কেননা আমার বাবা মারা গেছে আমার যখন 1.5 মাস বয়স। তখন মা আমাদের ভাই বোনদের নিয়ে সংগ্রাম করে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি কিভাবে টিকে থাকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে মফস্বল গ্রামে। তো সেটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা তো অন্যরকম। যে প্র্যাকটিক্যাল করে সেই জানতে পারে যে আসলে লাইফটা কেমন। তো বাল্যকালের অনেক ঘটনা আছে যেগুলা বন্ধুদের সাথে আড্ডার সময় বলি, আমার মেয়েদের সাথে বলি, রাইট। আবার বিভিন্ন সময় বিভিন্ন মজা করেও বলা হয়, কেন বাল্যকালের খারাপ স্মৃতিও আছে, ভালো স্মৃতিও আছে। তো আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার থেকে 3 কিলোমিটার দূরে। তো ইন্ডিয়ার ভিতরে একটা মেলা হয়, মেটিরি মেলা নাম। আমার যেটা একটা খুব মানে মজার একটা স্মৃতি, মেমোরেবল স্মৃতি, যেটা মেমোরেবল বলা যায়। রাইট রাইট। ওই আষাঢ় মাসে মেলা হয়, আমি তো খুব ছোট, এই কারণে আমাকে পারমিশন দেওয়া হয় না আচ্ছা, যে এত ছোট তো যাওয়া যাবে না ইন্ডিয়ার ভিতরে। ওই সময় শুনতাম আমি যে লাক্স সাবান, সাদা লাক্স যেটাকে বলে, লাক্স সাবানের খুব ডিমান্ড ইন্ডিয়াতে। তো তখন বাংলাদেশে 8 টাকা দাম একটা লাক্স সাবান, কিন্তু ইন্ডিয়াতে 10 রুপি দাম। তো ওই মেলায় যাওয়ারও 3-4 দিন আগে আমি প্ল্যানিং করছি যে মেলায় যাব। আচ্ছা। তো আমাদের ওই দোকান থেকে 2টা লাক্স সাবান দিয়েছে, যে লাক্স সাবানটা হচ্ছে বাসার ইউজের জন্য। আচ্ছা আচ্ছা। তা আমি কি করছি, একটা চুরি করছি। চুরি করে আমাদের বাড়ির পিছনে বাগান ছিল, ওই বাগানের ভিতরে ইট দিয়ে চারিদিকে ঘিরে মাঝখানে ওই সাবানটা রাখছি। আচ্ছা আচ্ছা। এইভাবে রেখে দিয়েছি যে যেদিন মেলায় যাব ওই সাবানটা আমি নিয়ে যাব। ফুল প্ল্যানিং করতেছি যে আমি মেলায় যাবই, যেভাবে হোক যাব, একা একা যাব, আচ্ছা আচ্ছা। কেউ তো নিয়ে যাবে না। তো ওই দিন সকালবেলা স্কুল ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে আমাদের ওই পাশে একটা দোকানে ওই বইটা রাখছি, ব্যাগটা রাখছি। বয়স কতটুকু ছিল তখন আমাদের 7 বছর বয়স। 7 বছর, ফাইন। 7 বছর। ওখান থেকে বইটা রেখে আমি চলে গেছি আমার বাসার পিছনে বাগানে। আচ্ছা। বাগানে যে দেখি, মানে ইটটা খুলছি, দেখি সাবানটা আছে, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ ওর উপরের যে কভারটা 3 ভাগের 2 ভাগ ওই পোকায় খেয়ে ফেলেছে। তো যাই হোক, এবার মাঠ দিয়ে ওই প্যান্টের পকেটে এটা নিয়ে, হাফ প্যান্ট পরতাম তখন, প্যান্টের পকেটে এটা নিয়ে রওনা দিলাম। তো ইন্ডিয়ার বর্ডার, 2টা বর্ডারের মাঝখানে BDR BSF মাঝখানে একটা জায়গা থাকে, ওই সময় ওই দালালরা থাকে টাকা ভাঙানোর জন্য। আচ্ছা আচ্ছা। টাকা চেঞ্জ করার জন্য, টাকা এক্সচেঞ্জ করার জন্য।
যে টাকাটা এক্সচেঞ্জ করে মানুষ এই বাংলা টাকা নিয়ে যায়, ওখানে ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ করে তারপরে মেলাতে যায়। তো অনেকক্ষণ অবজার্ভ করার পরে একটা লোককে ভালো লাগলো, মানে একজন রেকি করলাম আর কি, যে কার কাছে বললে এটা কমফোর্টেবল আমি ফিল করবো। জি তো ওনার কাছে আমি গেলাম আস্তে আস্তে। তো যাওয়ার পরে ওনাকে বলছি যে আমার কাছে একটা লাক্স সাবান আছে। আরে আরে দাও, তাড়াতাড়ি দাও, আমি তোর খুঁজতেছি, লাক্স সাবান নিয়ে আসছো, দাও বের করো। তো আমি আস্তে আস্তে পকেটে হাত দিয়ে ওটা বের করলাম। বের করে ওনার হাতে দেওয়ার পর উনি খুব হাসলো প্রথমে, যে বিষয়টা কি। কভারের একটা অংশ আছে, বাকিগুলা উই পোকায় খুব ডিজাইন করে খেয়েছে। দেখে সবাই হাসাহাসি করতেছে। তা বলতেছে তুমি এটা কিভাবে করলে, কিভাবে হইলো এটা? আমি বলছি আমি আসলে ওই বাগানের ভিতরে রাখছিলাম চুরি করে, উই পোকায় খেয়ে ফেলছে। সবাই একটু ইয়ে করে বলছে তোমার কাছে 8 টাকা আছে? আমি বলছি আছে। কত? 5 টাকা। তো যে লোকটা আসলে আমি রেকি করছিলাম, পারফেকশন ছিল আমার। আচ্ছা আচ্ছা অন্য সবাই একটু মজা করছে বা ইয়ে করছে, কিন্তু ওই লোকটা রিয়েলাইজ করছে। আচ্ছা, মানে একটু ভালো মনে হ্যাঁ। ভালো মনে। তো ও বলতেছে ঠিক আছে, তুমি যেহেতু আমি সাবানটা ইউজ করবো, কভার খেয়ে নিয়েছে, অসুবিধা নেই, সাবান ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাও তোমার 10 টাকায় দিল। মানে ও আমাকে 10 টাকা দিয়ে পুরো দিল। 10 টাকাই দিয়েছে? পুরো 10 টাকায় দিয়ে দিল। আচ্ছা। আর ওই 5 টাকার জন্য আরো 4 টাকা। তো চোদ্দ মহা খুশি আমি। মেলায় গেলাম, মেলার থেকে ঘুরে আসলাম, 2টা আম কিনছি, তারপরে ওই যে কিছু প্রিজ টিরিজ এইগুলো স্টিলের কিছু জিনিস কিনছি, আর কিছু খাওয়া দাওয়া করছি 2-3 টাকা নিয়ে আবার ব্যাক করছি। সন্ধ্যার সময় বাসায় আসছি, মায়ের খাইছি। তাহলে আপনার এই যে এই সাহসের, এখানে বোঝা যাচ্ছে যে আপনার একটা সাহসের কোনো কমতি ছিল না আপনার মধ্যে। না, তো সাহসের এটা কোনো- আপনার পরবর্তী জীবনে কোনো প্রভাব ফেলেছে কি এরকম, মানে যে আপনার সাহস করে সামনে আগানোর ব্যাপারে? আজকে আমি এখানে তার মেন কারণ হচ্ছে সাহস। সাহস এবং প্ল্যানিং দুইটাই থাকতে হয়। এমন প্ল্যানিং করে যদি আমি সাহস না করতে পারি তাহলে আগাইতে পারবো না। আবার আমি সাহস করছি কিন্তু প্ল্যানিং নাই কোনো, তাহলেও আগাইতে পারবো না। ব্যবসা শুরু করলেন কোন জায়গা থেকে বা কোন ইয়েতে ব্যবসা শুরু করলেন? আসলে আমি চাকরি করছি এয়ার কন্ডিশন লাইনেই, রাইট মার্কেটিং এর চাকরি করতাম। রাইট। তো এখান থেকে আর কি আমার একটা সময় মনে হলো যে আমি হয়তো করতে পারবো। আমার নিজের ইনকামের টাকা দিয়েই আমি ব্যবসা শুরু করেছি, কোথাও থেকে আমি লোন করি নাই বা কোনো কিছু না। আমি আমার প্রথম পুঁজি হচ্ছে একটা কম্পিউটার আর একটা টেবিল। ধন্যবাদ হাসানুজ্জামান। আমরা আপনারা আরো দুঃসাহসিক বা আরো অনেক নান্দনিক কথা শুনবো, তো আমাদেরকে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্ট। নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন দেখব আজকের অতিথির কর্মময় জীবন সম্পর্কে একটি প্রতিবেদন। 1997 সালের শুরুতে এস.এম. হাসানুজ্জামান শুরু করেন তার কর্মময় জীবন। তিনি মিৎসুমারু বাংলাদেশ লিমিটেডে মার্কেটিং ম্যানেজার হিসেবে দীর্ঘ 3.5 বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বরাবরই তার লক্ষ্য ছিল নিজেকে সফলভাবে গড়ে তোলা, আর তারই ধারাবাহিকতায় 2009 সালে মাগুরায় গড়ে তোলেন বাবার নামে প্রতিষ্ঠান এ.আর. জুট মিল। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি, এগিয়ে গেছেন সামনে, আর একে একে গড়ে তুলেছেন 2012 সালে প্যাসিফিক A1 ফুটওয়্যার। এবং 2014 সালে প্যাসিফিক A1 সোয়েটার ফ্যাক্টরি। তার অক্লান্ত পরিশ্রম, মেধা আর প্রতিষ্ঠানের সবার আন্তরিক সহযোগিতায় এগিয়ে চলেছে দিন দিন সামনের দিকে। আমাদের এমডি স্যার এই ফ্যাক্টরির নিজের সন্তানের মতো দেখেন, এবং আমরা যারা এখানে জব করতেছি, ওয়ার্কার থেকে স্টাফ,
সবাইকে এমডি স্যার খুব ভালোভাবে দেখেন এবং টেক কেয়ার করেন। আর এজন্য তিনি প্রতিষ্ঠানের সবার কাছেই অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উনি আসলে ওনার কোম্পানিগুলোকে তার নিজের সন্তানের মতোই আসলে ভালোবাসেন, যার পরিপ্রেক্ষিতে প্রতিটা কোম্পানি এখন একটা ভালো পজিশনে আসছে সবগুলাতে, এবং তার যতগুলো প্রতিষ্ঠান সে করছেন সবগুলো প্রতিষ্ঠানই শ্রম ঘন প্রতিষ্ঠান, যার পরিপ্রেক্ষিতে অনেকগুলো মানুষের কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিতে এটা একটা বিশাল ভূমিকা নিচ্ছে। জনাব হাসানুজ্জামান, আমরা এতক্ষণ আপনার কর্মময় জীবন সম্পর্কে একটা সুন্দর প্রতিবেদন দেখলাম। তো এখানে আপনি আপনার প্রথম ব্যবসা শুরু করেছেন জুট মিল দিয়ে, দেন আপনার সোয়েটার, তারপরে ফুটওয়্যার, বিভিন্ন ধরনের ব্যবসা আপনি করে যাচ্ছেন এবং অত্যন্ত সফলভাবে আপনি ব্যবসা পরিচালনা করছেন। তো আপনার কাছে আমার এবারের প্রশ্ন, যে এই ব্যবসা পরিচালনা করতে আপনার জীবনের বেসিক্যালি টার্নিং পয়েন্টটা কোনটা ছিল? বিজনেসের প্রতিটা মুহূর্তই টার্নিং পয়েন্ট। আমরা টার্নিং পয়েন্টকে যদি ধরি যে একটা টাইম, এটা আমাদের ভুল হবে। কারণ আমি যখন শুরু করছিলাম খুব ক্ষুদ্র একটা ব্যবসায়ী হিসেবে, হয়তো তখন আমার লোকবল ছিল 2 জন, আস্তে আস্তে এটা বাড়ছে, এটা 3,000 3,500 লোকের কর্মসংস্থান হয়েছে। তো আসলে টার্নিং পয়েন্ট বলতে ওইটাই, যখন আমি চাকরি থেকে বিজনেসের জন্য প্ল্যানিং করি, ওইটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। চাকরিতে আমার সফলতা ছিল অনেক ভালো, অনেক ভালো, খুব মানে বলতে পারেন যে একটা সেলস এক্সিকিউটিভ থেকে আমি 3 বছরের ভিতরে মার্কেটিং ম্যানেজার পর্যন্ত চমৎকার হয়ে গেছি। রাইট। তো সেটার কারণে আমার সফলতাটা ছিল ওই জায়গায়, আর আমার ঝুঁকি নেওয়ার সবসময় একটা প্রবণতা আছে। এখান থেকে আসলে আমাদের ওইভাবেই আস্তে আস্তে টার্নিং গুলো ওইভাবে আসছে, একটার পর একটা। প্রথমে ট্রেডিং আসছে, তারপরে ইন্ডাস্ট্রি করার ঝুঁকি নিয়েছি, ওটাও একটা টার্নিং পয়েন্ট। মানে আমি যখন পর্যন্ত বেঁচে আছি, মারা যাওয়ার আগ পর্যন্ত ওই টার্নিং পয়েন্ট থাকতে থাকে, যে কোনো মুহূর্তে আসতে পারবে, যে কোনো সময়, মুহূর্তেই আসতে পারে। অনেক জ্ঞানের অধিকারী আমি ইতিমধ্যে আমি বুঝতে পেরেছি। তো আপনার এই লব্ধ অভিজ্ঞতা থেকে আমাদের পরবর্তী জেনারেশনে কেউ যদি বিজনেসে আসতে চায়, বা পরবর্তী জেনারেশনের লোকদের উদ্দেশ্যে আপনি মানে কি বলবেন? আমার কাছে যেটা মনে হয় যে বিজনেস সে যেখানেই হোক না কেন, কেউ যদি বিজনেসে আসতে চায়, তো হয়তো তার কোনো এক্সপিরিয়েন্স থাকবে। যে কখনো তার নিজের কাজকে ভালোবাসেনি, সে কখনো ভালো জায়গায় যাইতে পারবে না, সে চাকরিতে বা বিজনেসে। আমি এখন একটা চাকরি করতেছি, খুব ছোট, আমার পছন্দ না, চমৎকার। তারপরও আমি সেটাকে খুব মনোযোগ দিয়ে আমি করতেছি, এটাই আমার সফলতা, এটাই আমার নেক্সট আমাকে সাপোর্ট দিবে। মানে 99% বললেও ভুল হবে, ম্যাক্সিমাম মানুষেরই একটাই ধারণা যে আমি ভালো কিছু করব, বাট আমি কি করব সেটা কেউ প্ল্যান করে না। তা আমরা যখন আরেকজনের বিজনেসে কাজ করি, তখন আমরা এটা আমার নিজের মনে করতে পারি না। করা উচিত ডেফিনেটলি। আমার লাইফে যতগুলো মানুষ দেখছি যারা খুব ভালো অবস্থানে থাকতে পারে, সেটা হচ্ছে দেখছি একমাত্র উপায় তার কাজকে ভালোবাসা, শ্রদ্ধা করা। তো ওই রকমই আপনি আপনার কাজকে বড় করলে ওইটার ফল ওই রকমই হবে। সন্তানকে অবহেলা করলে যেরকম বকে যাইতে পারে, ওটাও এরকম। ধন্যবাদ হাসানুজ্জামান, আপনি অত্যন্ত সুন্দর এবং মানুষের সামনে আগানোর যে তথ্য বা রুট আপনি দেখালেন, আমি মনে করি এটা দর্শকদের অনেক উপকারে আসবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখব আজকের অতিথির কর্মময় জীবন সম্পর্কে আরও একটি প্রতিবেদন। বরাবরই হাসানুজ্জামানের ইচ্ছে ছিল তিনি এমন কিছু করবেন যা দেশ এবং দেশের মানুষ কল্যাণে আসে। আর তাই আজ তিনি অনেক সুখী, এই কারণে যে তার প্রতিষ্ঠানে প্রায় 3,500 কর্মী কাজ করছে এবং তার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে অর্জিত হচ্ছে ব্যাপক বৈদেশিক মুদ্রা। তার প্রতিষ্ঠানের যে কোনো সদস্যের বিপদে সবার আগে তিনি এগিয়ে আসেন তাদের পাশে, ভালোবাসেন সবাইকে মনে প্রাণে। তো এই জায়গার ওভারটাইম স্যালারি টাকা ঠিকমতো সবকিছু দেওয়া হচ্ছে বলে আমরা সবকিছু নিয়ে ভালোবাসি। নিয়ম শৃঙ্খলা আগের চাইতে অন্য জায়গার চাইতে এই জায়গার মধ্যে অনেক ভালো। ভবিষ্যতে তিনি আরো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তার প্রতিষ্ঠানে। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক টার্নিং পয়েন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন দেখব আজকের অতিথির পরিবার নিয়ে একটি প্রতিবেদন।
মা, স্ত্রী ও 3 কন্যা নিয়ে পারিবারিক জীবনেও অত্যন্ত সুখী হাসানুজ্জামান। স্ত্রী নাসরিন জামান কাকুলি প্যাসিফিক A1 গ্রুপের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমার হাজব্যান্ড অনেক ভালো, তার কাছে কিছু না চাইতেই অনেক কিছু পেয়ে যায়। সে আমাদেরকে অনেক মূল্যায়ন করে, সময় দেয়। উইন্টার সামারে আমাদের দেশের বাইরে নিয়ে যায়, মেয়েদেরকে অনেক মিস করে বাইরে গেলে। বাচ্চাদের লেখাপড়ার দিকে সে টেক কেয়ার করে, আমিও করি, দুইজন একসঙ্গেই। আমি যতটুকু পারি ততটুকুই তাকে সহযোগিতা করি। সংসার জীবনে তার সঙ্গে আমি অনেক হ্যাপি। বড় মেয়ে নাজিফা তাবাসসুম এশা, বয়স 10 বছর, 4র্থ শ্রেণীতে পড়ছে। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়। বাবা যখন অফিসে যায় আমরা অনেক মিস করি। যখন বাবা অফিস থেকে বাসায় আসে তখন আমরা মজা করি। মেজো মেয়ে নুজহাত তাবাসসুম উষা, বয়স 7 বছর, 1ম শ্রেণীতে পড়ছে। আমি আমার বাবার সঙ্গে অনেক দেশ ঘুরে এসেছি, আমেরিকা, ফ্রান্স। যখন আমার বাবা হলো অন্য জায়গায়, আমি তখন বাসায় থাকি, খেলি, এরকম। আই লাভ ইউ বাবা। ছোট মেয়ে নাফিসা তাবাসসুম ঐশী, নার্সারিতে পড়ছে, বয়স 4 বছর। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার বাবা বেস্ট বাবা। আই লাভ ইউ বাবা। মেয়েরা যেন হাসানুজ্জামানের নয়নমণি, আর মেয়েদের কাছেও তাদের বাবা যেন পৃথিবীর সেরা বাবা। পরম আনন্দে অবসর সময় কাটান হাসানুজ্জামান। তো আপনার কাছে আমার এবারের প্রশ্ন, আপনার এতটুকু আসার পিছনে বা আজকে আপনি একটা পরিণত বা একটা সমাজের একটা সুন্দর অবস্থানে আপনি অবস্থান করছেন, তো আপনার এই দীর্ঘ পথে বা এতটুকু আসার পিছনে আপনার পরিবার কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আমার পরিবারের ভূমিকা আছে। বিশেষ করে আমার, যাকে বলবো আমার মা, তার প্রেরণা অনেক বড়। আমার মেয়েরা, আমার ওয়াইফ, সবাই আমাকে সাপোর্ট দিয়েছে। হয়তো আমার উপরে অনেক রাগ করে বা অনেক কথা বলে, কিন্তু রিয়েলিটি যেটা, সেটা তাদের প্রত্যেকটা জিনিসেই আমাকে সাপোর্ট দিয়েছে। সাপোর্ট পেয়েছেন? সাপোর্ট কিভাবে পেয়েছেন যদি একটু সাপোর্টটা বলতেন? এরকম যে আমি অনেক রাত করে বাড়ি আসতেছি, জি। যখন যে কোনো সময় আমি ফ্যাক্টরিতে চলে যাচ্ছি, বাচ্চাদের সপ্তাহে একদিন দেখে সময় দিতে পারতেছি না, বউদের সাথে দেখা হচ্ছে না। হয়তো অভিযোগ আছে, ক্ষোভ আছে, বাট সেটা তারা মানে অভিমানের ভাবে হয়তো দেখেছে, কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে গেছে। এটাই আমার জন্য অনেক বড় সাপোর্ট। এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? এটা আসলে দেশের জন্য ভূমিকা রাখছে। আমরা যেরকম এমপ্লয়মেন্ট তৈরি করা, এটা অবশ্যই দেশের জন্য একটা ভূমিকা। পাশাপাশি আমার ফুটওয়্যার আছে, সোয়েটার আছে, সোয়েটার আছে। তিনটাই আমার এটা কি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট ওরিয়েন্টেড। সেটা যদি একটু বলতেন তো সেখানে। ফুটওয়্যারটা আসলে আমাদের আমরা ইউরোপের টপ নাম্বার 1 বায়ারের কাজ করি। জি জি, আবার নামটা যদি একটু বলতেন। জাপানের যেরকম জেবি মার্টিন, সিসিসি, রাইট। তারপরে জাপানের কাজ করি, ইতালি, বাটা ইতালির কাজও আমরা করছি। চমৎকার জনাব হাসানুজ্জামান, আপনার প্ল্যানিং এর কথা আমরা শুনলাম। তো আমার এইবারের আপনার কাছে প্রশ্ন যে আমাদের দেশের অর্থনৈতিক যে বুনিয়াদ, এখানে আপনার এই কোম্পানির কতটুকু অবদান আছে? আমাদের সব মিলিয়ে টোটাল গ্রুপের 200 কোটি টাকার মতো আমাদের এক্সপোর্ট আছে। আমাদের টার্গেট 2018 আমরা 500 crore এক্সপোর্ট করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের দেশের লোকদের জন্য আপনার নতুন কোনো আইডিয়া আছে কিনা যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন বা ভবিষ্যতে করবেন? দেশের জন্য আমার যেটা, মানে দেশের জন্য বলে নিজের জন্য চিন্তা করা মানে দেশের জন্য দেশের চিন্তা জন্য, করা, of এটাই course, আমি দেশের মনে জন্য, করি। right. ওই জায়গাটায় আমরা যেটা চিন্তা করতেছি, আমরা হয়তো যে ব্র্যান্ডটা আমরা চিন্তা করতেছি, এই ব্র্যান্ডটা যেন ভবিষ্যতে দেশের বাইরে পর্যন্ত যাইতে পারি। আমি বিশ্বাস করি যাইতেই হবে এবং যাইতে পারবে। আমি কখনো এটা মনে করি না হতে পারে, মনে হয়, এরকম কোনো শব্দ আমার লাইফে নাই। হবে, হতে হবে, হতে হবে, অবশ্যই হতে হবে। আমি যদি বেঁচে থাকি তাহলে ওটা শেষ পর্যন্তই ট্রাই করব। ধন্যবাদ জনাব হাসানুজ্জামান, আপনার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হোক। আপনি যে প্ল্যান নিচ্ছেন বা আপনি যেভাবে দেশের জন্য কাজ করতে চাচ্ছেন, আমরা দোয়া করি যে আপনি আরও সুন্দরভাবে এগিয়ে যান এবং
কর্মসংস্থান সৃষ্টি হোক, আমাদের দেশের অনেক লোক যেন আপনার সাথে থাকতে পারে বা আপনার এখানে কাজ করতে পারে, সেই পর্যন্ত আমরা দোয়া করি আপনি ভালো থাকেন এবং দেশের জন্য কাজ করেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মাই টিভির সাথেই থাকুন।